আকাশবাণী কলকাতা, খবরের আয়নায়। আকাশবাণী সংবাদ বিভাগের নতুন এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু, যেগুলো দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনাই সময়ের অভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানা কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানা রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে বর্ষবরণ, ওয়েবসের মঞ্চে আইআইটি খড়গপুরের ৩ সদস্য, দৃষ্টি প্রতিবন্ধীদের জাতীয় ক্রিকেট, সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা। এবারের বাংলা বছরটা ভালো মন্দই মিশিয়ে কাটিয়েছে বাঙালি। তবে দাঁড়িপাল্লার ওজনে মন্দের ভাগটাই ছিল একটু বেশি। এই সময় বুদ্ধদেব ভট্টাচার্য, মনোজ মিত্র, ওস্তাদ রশিদ খান, বিবেক দেবরায়ের মতো কৃতি সন্তানদের হারিয়েছে বাংলা। আবার আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যা নাড়িয়ে দিয়েছে আপামর বাঙালি সত্তাকে। বছরের শেষ লগ্নেও সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৫,০০০ শিক্ষকের কর্মচ্যুত হওয়া, ওয়াকফ সংশোধনী আইনকে ঘিরে ছড়িয়ে পড়া হিংসা, বিঘ্ন বিপদ যেন পিছু ছাড়ছে না। তাই সূচনায় একটাই প্রার্থনা, নতুন বছর যেন সকলের জন্য হয় শুধুই মঙ্গলময়। তাই কাকদ্বীপ থেকে কোচবিহার আজকের সকালে দিকে দিকে ছিল শুধু মঙ্গল শোভাযাত্রার আয়োজন। বাংলা নববর্ষের প্রথম দিনটিকে এবার রাজ্য সরকার বাংলা দিবস হিসেবে পালন করে। এই উপলক্ষে রাজ্য স্তরের মূল অনুষ্ঠানটি হয় বিকেলে রবীন্দ্র সদনে। বাংলা সাহিত্য, গান, নৃত্য, লোকশিল্প ও সংস্কৃতির বিশিষ্ট শিল্পীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে রাজ্যের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, গত বছর লোকসভা ভোটের কারণে বাংলা দিবস যথাযথভাবে পালন করা যায়নি, কিন্তু এবার প্রতিটি ব্লকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত বছরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনটিকে বাংলা দিবস হিসাবে চিহ্নিত করেছিলেন, কিন্তু গত বছর এপ্রিল মাসে লোকসভার জন্য আমরা এই অনুষ্ঠান করতে পারিনি। এবছর বাংলার ৩৪৪টা ব্লকই এবং প্রত্যেক কটি পৌরসভা কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা এই বাংলা দিবস এবং শুভ নববর্ষ অনুষ্ঠান পালন করছি। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, রাজ্য নাট্য একাডেমির সভানেত্রী অর্পিতা ঘোষ, জয় গোস্বামী, তথ্য সংস্কৃতি সচিব শান্তনু বসু সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রবীন্দ্র সদনে একতারা মুক্তমঞ্চে পয়লা বৈশাখে সকাল ৮টা থেকে দিনভর চলে বঙ্গ সংস্কৃতির সঙ্গে যুক্ত নানা অনুষ্ঠান। জেলা স্তরেও তথ্য ও সংস্কৃতি বিভাগ বাংলা দিবস পালন করে। বঙ্গাব্দের সৃষ্টিকর্তা হিসেবে গৌররাজ শশাঙ্কের মর্যাদা প্রতিষ্ঠা করতে ইদানিং প্রতিবছর কলকাতায় শোভাযাত্রা করে বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদ। এবারও ওই শোভাযাত্রায় অংশ নেন বহু মানুষ। নববর্ষের সূচনা উপলক্ষে আকাশবাণী সংবাদে ছিল একটি বিশেষ প্রতিবেদন। শুরু হলো ১৪৩২-এর পথ চলা। আজ পয়লা বৈশাখ। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। কেউ বলেন এদেশে নতুন বছরের প্রবর্তন করেন সম্রাট আকবর। মতান্তরে সালের গণনার অঙ্ক বলে বঙ্গাব্দের শুরু বাংলার রাজা শশাঙ্কের আমলে। যদিও পয়লা বৈশাখ বলতেই আমাদের মনে পড়ে হালখাতা, মিষ্টির প্যাকেট, সুতির নতুন জামা পরে মায়ের হাত ধরে বিকেলবেলা পাড়ার দোকানে যাওয়া। নতুন প্রজন্মের কাছে তা কল্পকাহিনী মনে হতে পারে, কারণ এখন সবই অনলাইন। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং রিলের যুগে পয়লা বৈশাখ সীমাবদ্ধ মোবাইলেই। চলতে থাকা ওয়াকফ আন্দোলন, চাকরি হারার কান্না বা বিভিন্ন কারণে সরকারের প্রতি ক্ষোভ, কোনো কিছুই দ্রুত প্রশমিত হওয়ার নয়। তবুও এই একটা দিন যদি ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাঙালি এক সুরে গান গায়, তাই বা কম কি। এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো। পয়লা বৈশাখে ভিন্ন চিন্তার ছবিও ধরা পড়েছে।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া হিংসা ও গৃহহারা অসহায় মানুষের কান্নায় বাতাস ক্রমশ ভারী হচ্ছে। তাই নববর্ষের উৎসব থেকে দূরে সরে থাকছেন বিশিষ্টজনদের অনেকেই। বিশিষ্ট সমালোচক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শমীক বন্দ্যোপাধ্যায়। আমি এই মুহূর্তে কোনো উৎসবের ভাবই অনুভব করছি না। আর সারা দেশ জুড়ে কেন, সারা পৃথিবী জুড়ে হিংসার যে ভয়ঙ্কর রূপ প্রতিদিন আমরা দেখছি, এবং সেটা কত সহজ, স্বাভাবিক, গ্রহণযোগ্য হয়ে উঠছে, এবং এত মানুষ মারা যাচ্ছে, খুন হচ্ছে কতভাবে। এই বিভৎসার মধ্যে আমি কোনো বাংলা নববর্ষ, বাঙালিয়ানার কোন উদযাপনের অনুভব বোধ করছি না। নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন বললেন, এই সময় উৎসবের বাতাবরণ নেই। এত খারাপ পয়লা বৈশাখ আমার জীবনে আর আসেনি, কারণ আমি বুঝতে পারছি না যে কি করে লোকজন আনন্দ করছে যখন প্রায় 26,000 মানুষের রুটি রুজি সব চলে গেছে, এবং এত মানুষের কাজ চলে যাচ্ছে, সেখানে কি করে যে মানুষ আনন্দ করতে পারে আমি জানি না। এটাই আমার এবারের পয়লা বৈশাখের কি বলবো বোধ। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আয়োজিত এক্সআর ক্রিয়েটর হেকাথনে বিজয়ী হয়েছে আইআইটি খড়গপুর। অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপমেন্ট সেন্টারের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড কৌশল কুমার ভগত আকাশবাণীকে জানিয়েছেন, আইআইটি খড়গপুরের 3 সদস্যের দল বিজ্ঞান ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা সংক্রান্ত প্রয়োগের জন্য ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে। স্টেম সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স শিক্ষায় এই প্রয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বেদান্ত হাজরা, সাহিল প্যাটেল ও সৌর্য বার্নওয়ালের দল ড কৌশল কুমার ভগতের তত্ত্বাবধানে এই ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। आईआईटी खड़गपुर के लिए बहुत गौरवपूर्ण पल है कि हमारा टीम एक्सआर क्रिएटर हैकाथन, जिसका आयोजन मिनिस्ट्री ऑफ इंफॉर्मेशन एंड ब्रॉडकास्टिंग द्वारा किया गया था, और हमारा टीम इसमें विजय हुए हैं। हमारे 3 छात्र साहिल पटेल, सौर्य बंडवाल और वेदांत हाजरा ने इसमें पार्टिसिपेट किया था। हमारी टीम ने वर्चुअल रियलिटी द्वारा कैसे साइंस के एक्सपेरिमेंट को किया जा सकता है, इसका एक प्लेटफॉर्म डेवलप किया। इस हैकाथन में लगभग 2000 स्टूडेंट से ऊपर पार्टिसिपेट किए थे। ये हैकाथन 3 फेज में विभाजित किया गया था। पहला फेज में आपको अपना आइडिया देना होता है, दूसरे फेज में आपको अपने प्रोटोटाइप का प्रेजेंटेशन देना होता है, और तीसरे फेज में आपको पुनः एक VR प्लेटफॉर्म जो है डेवलप करके आपको उसका प्रेजेंटेशन देना है। हमें ये बहुत खुशी की बात है कि हमारे स्टूडेंट्स ने VR बेस्ड प्लेटफॉर्म डेवलप किया, जो कि स्टूडेंट्स को सहयोग करेगा हैंड्स ऑन एक्सपीरियंस के लिए रिलेटेड टू स्टेम एजुकेशन। VR प्लेटफॉर्म गांव ग्रामीण में भी बहुत यूजफुल है, क्योंकि जहाँ पे एक्सपेरिमेंट सेटअप अवेलेबल नहीं है, वहाँ पे ये VR बेस्ड सॉल्यूशन हम प्रोवाइड कर सकते हैं। मैं अपने छात्रों को बहुत बधाई देना चाहता हूँ, जिन्होंने मेरे सुपरविजन में इस VR प्लेटफॉर्म को डेवलप किया और इस हैकाथन में विजय हुए। আইআইটি খড়গপুরের অঙ্ক এবং কম্পিউটারে স্নাতক দলের প্রধান শ্রী বেদান্ত হাজরা ওয়েবসের মঞ্চে প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমাদের জেলা সংবাদদাতা সব্যসাচী লাহাকে তিনি তার অভিজ্ঞতা জানিয়েছেন। আমরা খুবই খুশি কি এটা এক্সআর ক্রিয়েটর হ্যাকাথনে এডুকেশন ট্রান্সফরমেশনে ফার্স্ট প্রাইজ পেয়েছি। সো আমাদের প্রজেক্ট মেনলি ডিল করে ওই স্টুডেন্টসদের নিয়ে যারা স্কুলস আর কলেজেসে নিজের হাতে এক্সপেরিমেন্টস করার সুযোগ পান না। আমাদের এই প্রজেক্টটা VR এ এডুকেশন দেয়, তাকি স্টুডেন্টসরা নিজের হাতে এক্সপেরিমেন্টস গুলো করতে পারে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি ফিল্ডসে। কিভাবে কাজ করবে এই এক্সপেরিমেন্ট? সো স্টুডেন্টরা একটা VR হেডসেট দরকার, আর আমরা সফটওয়্যার প্রোভাইড করব। সো ওই VR হেডসেট আমরা সফটওয়্যার ইন্টিগ্রেট করলে ওরা অ্যাপটা রান করতে পারে VR হেডসেটে, আর ইউজিং দ্য হ্যান্ড ট্র্যাকিং টেকনোলজি অফ দি VR হেডসেট ইটসেলফ ওই স্টুডেন্টরা এক্সপেরিমেন্ট করে পারফর্ম করতে পারে। কারা কারা উপকৃত হবে? গ্রামের স্কুলে স্টুডেন্টস গুলো যারা
এই সুযোগ পান না কি নিজের হাতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির এক্সপেরিমেন্ট করতে পারবে, তারা খুবই উপকৃত হবে এই প্রজেক্ট। বাংলা দৃষ্টি প্রতিবন্ধীদের জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। কলকাতা ফাইনালে বাংলা গোয়াকে 51 রানে হারিয়ে দেয়। এই নিয়ে পরপর 3 বার চ্যাম্পিয়ন হল বাংলা। ম্যাচে সেরা হয়েছেন সুভাষ হালদার, সিরিজে সেরা হয়েছেন অরিন্দম মণ্ডল। 8টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। আয়োজক ভিজুয়ালি ইম্পেয়ার্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের চন্দন মাইতি আকাশবাণীকে টুর্নামেন্ট সম্পর্কে জানিয়েছেন। প্রায় 20 থেকে 25 বছর পর আমরা এই ন্যাশনাল টুর্নামেন্ট করছি কলকাতাতে। ন্যাশনাল টুর্নামেন্ট মানে প্রত্যেকটা জোন থেকে অল ইন্ডিয়ার দুটো যে বেস্ট টিম তারা অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে যারা বেস্ট পারফর্ম করবে তার ভিত্তিতে আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে টিম হয়, ইন্ডিয়ান যে টিম হবে সেই টিম আমরা সিলেকশন করি। তারপর তারা যে সমস্ত ওয়ার্ল্ড ট্যুর হয় বা ইন্টারন্যাশনাল যে সমস্ত ম্যাচগুলো হয় সেই ম্যাচগুলোতে অংশগ্রহণ করে। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্জ অ্যাব্রাহাম, যার হাত ধরে 1990 সালে ভারতের দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট আত্মপ্রকাশ করে। 1996 সালে তিনি বিশ্ব দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট কাউন্সিল গঠন করেন এবং তার প্রথম চেয়ারম্যান হন তিনি। দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেটকে জনগণের কাছে পৌঁছে দিতে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডকে আরও এগিয়ে আসার আহ্বান জানান। ब्लाइंड क्रिकेट इज ऑल्सो अ प्रोडक्ट ऑफ द रोमांस ऑफ मेन स्ट्रीम क्रिकेट। तो अगर आप देखेंगे कि विमेंस क्रिकेट टूर्नामेंट्स हो या ब्लाइंड क्रिकेट टूर्नामेंट हो या व्हील चेयर क्रिकेट हो या डेफ क्रिकेट हो, ये सब देखने के लिए कम लोग आते हैं। लोग समझते हैं कि ये क्रिकेट नहीं है या इसका क्रिकेट का स्तर कुछ कम है, यहाँ पर स्टार्स नहीं है। मेरे ख्याल से ये जो डिसेबिलिटी क्रिकेट भी अभी BCCI के अंतर्गत होना चाहिए, क्योंकि जो खेल रहे हैं ब्लाइंड लोग भी, ये भी क्रिकेट फैंस हैं और BCCI का जो खर्चा पानी जो होता है वो क्रिकेट फैंस के वजह से होता है। সম্প্রতি কলকাতার রবীন্দ্র সদন বাংলা একাডেমি প্রাঙ্গণে একতারা মুক্তমঞ্চে 5 দিন ধরে হয়ে গেল সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা। এবারের মেলায় 500টি লিটল ম্যাগাজিন অংশ নেয়, যার মধ্যে 40টির নতুন পত্রিকা। শুধু কলকাতা নয়, রাজ্যের 344টি ব্লকে এই সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পত্রিকা সম্পাদকরা তাঁদের রচনা সম্ভার নিয়ে এসেছিলেন এই সাহিত্য উৎসবে। তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তী। সাহিত্য সেজুতি পত্রিকার সম্পাদক মানসী দাস জানিয়েছেন, আমাদের পত্রিকা পরিবেশ এবং সংস্কৃতি বিষয়ক পত্রিকা, গবেষণাধর্মী পত্রিকা। আমাদের পত্রিকা দীর্ঘ 3 বছর ধরে পরপর এখানে পশ্চিমবঙ্গ সাহিত্য উৎসব এবং লিটল ম্যাগাজিন মেলায় অংশগ্রহণ করে চলেছে এবং এবছরের আমাদের পত্রিকার মূল বিষয় হচ্ছে লোক সম্প্রদায়। আমাদের পরবর্তী বিষয় হচ্ছে পরিবেশ ও জলাভূমি, অর্থাৎ নদীর যে নাব্যতা বা ওয়েটল্যান্ড সম্পর্কে তার পক্ষে এবং বিপক্ষে বা তার যে যদি কোনো সংশোধন করা যায় বা যদি মানুষের কারণে তাদের দ্বারা যদি নাব্যতা হারায় বা তাদের জন্য যদি পৃথিবী বা পরিবেশ সাফার হয়, হ্যাঁ, সেই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরা হবে। নিষ্পলক পত্রিকার সহকারী সম্পাদক সঞ্জয় সরকার জানিয়েছেন, গত 5 বছর যাবৎ আমরা এই পত্রিকাটা বার করছি। বছরে 4টে সংখ্যা বেরোয় আমাদের। এই লিটল ম্যাগাজিন মেলায় আমরা তো প্রতি বছরই আসি। আমাদের যবে থেকে সংখ্যা বেরোচ্ছে, যবে থেকে আমরা পত্রিকা বার করছি, তখন থেকেই আসছি। লিটল ম্যাগাজিন মেলায় আর যাই হোক, দেখা হয় সবার সঙ্গে, সবাই আসে, বইপত্রগুলো দেখে, পত্রিকা দেখে। একক মাত্রা পত্রিকার সম্পাদক অরুণাভ বিশ্বাস জানালেন, একক মাত্রা পত্রিকা বার হচ্ছে 25 বছর। কোভিডের সময় খানিকটা ধাক্কা খায়, কিন্তু ডিজিটাল এডিশন সেই সময় থেকে বার হওয়া শুরু হয়। এখন ডিজিটাল এবং মুদ্রিত দুটোই বার হচ্ছে। আমাদের পত্রিকা হচ্ছে, আমরা বলা হয় গদ্য প্রবন্ধের ক্যানভাস। আজ এ পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে শুভ্রা চক্রবর্তী, সংকলন ও প্রস্তুতি কাশফিন নাহার।